আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বুরহানুদ্দিন বিজনেসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দৃশ্যমান ও দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, যেটাকে আমরা অবচয় সংক্রান্ত হিসাবগুলো করে থাকি, ঠিক ওই চ্যাপ্টারের ঢাকা বোর্ড 2025 সালে কোয়েশ্চেনটি সলভ করবো। তবে সলভিং এ যাওয়ার পূর্বে তোমাদের কাছে বরাবরের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দ্রুত সাবস্ক্রাইব করে নিবা এবং ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবা। সো আমরা কোয়েশ্চেনটি সলভ করব। এখন দেখেন, এই কোয়েশ্চেনটি সলভ করতে গেলে আমরা প্রশ্নগুলোর আগে উদ্দীপকটাকে আইডেন্টিফাই করব। অর্থাৎ উদ্দীপকের যে র ম্যাটেরিয়ালসগুলো দিয়ে আছে, যে যে উপাদানগুলো দিয়ে আছে, আমরা অঙ্ক করার সাথে খুব তাড়াতাড়ি কস্ট মিনিমাইজ করার জন্য আমরা কিন্তু এটা কালেক্ট করে নিব র ম্যাটেরিয়ালসগুলোকে। সো আমরা এই কাজটা করি। বলা হচ্ছে মিস্টার হুমায়ুন 2025 সালের 1 জুলাই তারিখে 2 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করেন। তাহলে 2022 সালের 1 জুলাই, তাহলে আমরা লিখতে পারি 2022 1 জুলাই কয় লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছেন? 2 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেছেন। দেন এরপর বলা হচ্ছে মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। তাহলে n = হচ্ছে 10 বছর, ভগ্নাবশেষ মূল্যকে আমরা বলি সেলভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু হচ্ছে 10,000 টাকা। দেন এরপর আমাদেরকে বলেছে মিস্টার হুমায়ুন প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাবকাল বন্ধ করেন এবং ক্রমসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে। তার মানে মিস্টার হুমায়ুন তার ব্যবসার হিসাব নিকাশ প্রতি বছর 31 ডিসেম্বর ক্লোজ করে থাকেন। তাহলে 31শে ডিসেম্বর। দেখেন, আমরা র ম্যাটেরিয়ালস গুলো কিন্তু কালেক্ট করে নিলাম। এরপরে আমরা পার্ট টু পার্ট প্রত্যেকটা প্রশ্নের আনসার দিব। প্রথম প্রশ্ন যেটা আছে, এটা হচ্ছে ক্রমসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করা। তার মানে ক্রমসমান জের পদ্ধতি ইউজ করে আমাদেরকে অবচয়ের হারটা বের করতে বলেছেন। সো আমরা অবচয়ের হারটা বের করি। তাহলে ক নাম্বার কোয়েশ্চেন, অবচয়ের হার। এখন ক্রমসমান জের পদ্ধতিতে অবচয়ের হার কিভাবে বের করে আমরা জানি, 200 ডিভাইডেড বাই আয়ুষ্কাল। ওকে, তাহলে 200, এই সম্পদের আয়ুষ্কাল ছিল কয় বছর? 10 বছর। তাহলে কত পার্সেন্ট বের হলো? 20%। দেখেন, এই ছোট্ট কাজটা করলেই কিন্তু 2 নাম্বার। ওকে, সো দেন এরপরের প্রশ্ন আমাদেরকে কি বলেছেন আমরা একটু দেখি। বলা হচ্ছে প্রথম 2 বছরের অবচয় তালিকা, অবচয় তালিকা বলতে অবচয় সারণী তৈরি করতে বলেছেন প্রথম 2 বছরের, এন্ড দেন মেশিন হিসাব প্রস্তুত করো, এবং আমাদেরকে মেশিন হিসাব প্রস্তুত করতে বলেছেন। সো আমরা এই কাজটা করব। তাহলে ফার্স্ট ওয়ান আমরা অবচয় তালিকা তৈরি করব। অবচয় তালিকা তৈরি করার জন্য আমাদের কিছু করার প্রয়োজন নেই, জাস্ট একটা রো নেবেন। আমি রোটা নিলাম। এখন অবচয় তালিকা বা অবচয় সারণী বলতে মূলত বোঝানো হয় আপনি যা অবচয় বের করবেন ওই অবচয়গুলোকে একটা টেবল আকারে প্রকাশ করা। ওকে, তাহলে ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের কাছে বছর থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের বছর। এখন ক্রমসমান জের পদ্ধতিতে আমরা অবচয় কিসের উপর ধার্য করি? ক্রমসমান জের পদ্ধতিতে আমরা অবচয় ধার্য করি মূলত বহিমূল্যের উপর। সেজন্য ক্রমসমান জের পদ্ধতিতে অবচয়ের সূত্র হচ্ছে বহিমূল্য ইনটু অবচয়ের হার। তাহলে বছরের পর আমাদের ফার্স্ট ওয়ান আসবে বছরের পর হচ্ছে আমাদের বহিমূল্য। এখন এই বহিমূল্যের উপর আমরা কি করি? অবচয়ের হারটা অ্যাপ্লাই করি। অবচয়ের হারটা কি করি? অ্যাপ্লাই করি। সো অবচয়ের হারের জন্য আমরা একটা ঘর নিলাম, অবচয়ের হার। ওকে, দেন আমরা যখন বহিমূল্যের সাথে হারকে অ্যাপ্লাই করব তখন আমরা কি পাবো? অবচয়। এখন এই অবচয়গুলো আমরা কি করি? একটা ফান্ডে জমা করি। ঠিক ওই ফান্ডের নাম কি? অবচয় সঞ্চিতি ফান্ড। তাহলে এই অবচয়গুলো আমরা একটা ফান্ডে জমা করব। ঠিক ওই অবচয় ফান্ডের নাম হবে অবচয় সঞ্চিতি হিসাব। এরপরের ঘরটা আমরা পরে লিখব। ওকে, তাহলে দেখেন আমরা প্রথমে একটু বের করি ইনফরমেশনে। দেখেন 1 জুলাই 2022 সম্পদটা ক্রয় করা হয়েছে 2 লক্ষ টাকা দিয়ে। কত টাকা দিয়ে সম্পদটা ক্রয় করা হয়েছে? দেখেন 2 লক্ষ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে। এখন আমরা জানি সম্পদ যে বছর ক্রয় করা হয় ওই বছর সম্পদের বহিমূল্য এবং মোট মূল্য সমান হয়। ওকে, তাহলে বহিমূল্য কাকে বলে বা বহিমূল্য আমরা কিভাবে বের করতে পারি? বহিমূল্যের সূত্র কি? বহিমূল্যের সূত্র হচ্ছে সম্পদের মোট মূল্য, এই সম্পদের মোট মূল্য থেকে কি বাদ দিতে হয়? অবচয় সঞ্চিতি বা পুঞ্জীবিত অবচয় বাদ দিতে হয়। তাহলে দেখেন সম্পদের মোট মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা,
এবং অবচয় সঞ্চিতি। আচ্ছা বলেন তো, যে সম্পদের উপর এখনো অবচয়ই ধার্য করা হয় নাই, ওই সম্পদের অবচয় যেহেতু ধার্য করা হয় নাই, সেহেতু এই সম্পদেরকে জমাকৃত কোনো অবচয়ের পরিমাণ কি থাকতে পারে না। তার মানে সম্পদ যখন নতুন থাকে, সম্পদের প্রথম বছর কোনো অবচয়ের রেকর্ড যেহেতু আগে থেকে নাই, সেহেতু এটার অবচয় সঞ্চিতি থাকা কোনো অবস্থাতেই পসিবল নয়। অবচয় সঞ্চিতি বলতে বোঝানো হয় জমাকৃত অবচয়। তার মানে প্রত্যেক বছরের অবচয়গুলোকে যে ফান্ডে জমা করা হয়। তাহলে যেহেতু সম্পদটা নতুন ক্রয় করা হয়েছে, তাহলে এর পূর্বের কোনো রেকর্ডটা নাই অবচয়ের। তাহলে রেকর্ড যদি না থাকে, তাহলে অবচয় ফান্ডে কোনো অবচয় সঞ্চিতি ফান্ডে কোনো টাকা কি জমা আছে? না, তাহলে জিরো। তাহলে সম্পদের প্রথম বছর সম্পদের মোট মূল্য এবং বহিমূল্য কি হয়? সমান হয়। সো এটা নিয়ে আমাদের অত বেশি মাথা কামানোর প্রয়োজন নেই। তাহলে আমাদেরকে কি লিখতে হবে? প্রথম বছর বহিমূল্য। তাহলে প্রথম বছরটা কখন? প্রথম বছরটা হচ্ছে 2022 সাল। এখন এই কোম্পানি হিসাবকাল সমাপ্ত করেন হচ্ছে 31শে ডিসেম্বর। তাহলে আমরা 31শে ডিসেম্বরে দিব। তাহলে 31শে ডিসেম্বর, কারণ অবচয় ধার্য করা হয় 31শে ডিসেম্বর। ওকে, তাহলে বহিমূল্য আমরা পেতাম কত টাকা? 2 লক্ষ টাকা। অবচয়ের হার আমরা অলরেডি বের করেছি, কয় পার্সেন্ট? 20%। তাহলে 2 লক্ষ টাকার 20% হচ্ছে কত টাকা? 40,000 টাকা। এখন একটা সংখ্যার সাথে যখন আমরা পার্সেন্টেজ অ্যাপ্লাই করব, মনে রাখবেন এটা হচ্ছে পুরো বছরের অ্যামাউন্ট আসছে, পুরো বছরে অবচয়ের পরিমাণ বের হয়েছে। কিন্তু এই সম্পদটাকে আসলেই আমরা পুরো বছর ইউজ করেছি না। কেন? সম্পদটা আমরা ক্রয় করেছি 1 জুলাই। তাহলে জুলাই থেকে ইউজ করা শুরু করেছি। তাহলে সম্পদ যেদিন থেকে ব্যবহার করা শুরু করি, ঠিক ওই দিন থেকে সম্পদের ক্রয় হয়। ওকে, তাহলে সম্পদটা ব্যবহার করছি জুলাই থেকে। তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে ইউজ করেছি 6 মাস, অবচয় হবে 6 মাস। তাহলে আমরা কি 12 মাসের অবচয় ধরতে পারবো? এই যে 12 মাসের অবচয় ধরতে পারবো না। তাহলে এটাকে 6 মাসে কনভার্ট করতে হবে, 12 ভাগে 6। তাহলে কত আসে? 20,000 টাকা। এখন তার মানে 2022 সালে এই সম্পদের অবচয় হচ্ছে 20,000। এখন এই 20,000 আমরা কোথায় জমা রাখবো? অবচয় সঞ্চিতি ফান্ডে। যেহেতু আগে থেকে কোনো অ্যামাউন্ট নাই, সেহেতু 20,000, জিরোর সাথে 20,000 প্লাস করলে 20,000 হয় কিন্তু। ওকে, এখন দেখেন আমরা অবচয় ধার্য করেছি। তাহলে দেখেন তো, আমরা এই যে সম্পদ যেটা নিয়ে কাজ করতেছি, এই সম্পদটা যেদিন আমরা কাজ করা শুরু করেছি, সম্পদ অর্থাৎ বছরের শুরুর দিন, সেদিন কিন্তু সম্পদের ভ্যালু ছিল 2 লক্ষ টাকা। এবং 2022 সালে এই সম্পদটা আমি যে ব্যবহার করেছি, সেখানে আমার ব্যবহারযোগ্য ক্ষয় হয়েছে কত? 20,000 টাকা। তাহলে বলেন তো, সম্পদের মূল্য কি আসলেই 2 লক্ষ টাকা আছে? না, কারণ 2 লক্ষ টাকা থেকে আমরা অলরেডি এই বছর 20,000 টাকা কনজিউম করে ফেলেছি। তাহলে সম্পদের অবশিষ্ট মূল্য আছে কত? বছর শেষে কত আছে? 1,80,000 টাকা। এই 1,80,000 টাকা যেটা বছরের শেষে অবশিষ্ট আছে, এটাকে বলে সম্পদের সমাপনী মূল্য। কি মূল্য? সমাপনী মূল্য। তাহলে সম্পদের সমাপনী মূল্য পেলাম কত? 1,80,000। ওকে, দেন দ্বিতীয় বছর, তাহলে 2023 সাল, যেহেতু প্রথম 2 বছরের বলেছে, 2023 সালে আবার 31শে ডিসেম্বর। তাহলে সম্পদের বহিমূল্য কত? মনে রাখবেন, যেটাই সম্পদের সমাপনী মূল্য সেটাই সম্পদের বহিমূল্য। তাহলে বহিমূল্য আমরা কিভাবে বের করি? আমি অলরেডি দেখিয়েছি। বহিমূল্য বের করার সূত্র হচ্ছে সম্পদের মোট মূল্য। তাহলে মোট মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা মাইনাস অবচয় সঞ্চিতি। তাহলে অবচয় সঞ্চিতি ফান্ড অলরেডি আছে, জমা করছে কত? 20,000। তাহলে আমরা যদি 20,000 টাকা বাদ দিই, তাহলে এখান থেকে যদি 20,000 টাকা বাদ দিই, তাহলে এটা আসবে কত? 1,80,000 টাকা। তাহলে আমরা বলেছি সম্পদের যেটা সমাপনী মূল্য সেটাই হচ্ছে সম্পদের বহিমূল্য। কথাটি 100% সঠিক। ওকে, তাহলে আমরা সম্পদের বহিমূল্য পেলাম কত? 1,80,000। কয় পার্সেন্ট অবচয় ধার্য করবো? 20%। তাহলে কত আসবে? 36,000 টাকা। তাহলে 1,80,000 টাকার 20% হচ্ছে 36,000 টাকা। এখন এই 36,000 টাকা কি পুরো বছরের হবে? হবে। কেন? সম্পদটা আমি 2023 সালে 1 জানুয়ারি থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত ইউজ করেছি। তাহলে পুরো বছর অবশ্যই আমাকে ধার্য করতে হবে। তাহলে এই অবচয়টা আমরা কোথায় জমা রাখবো? অবচয় সঞ্চিতি ফান্ডে। তাহলে যেখানে অলরেডি আছে 20,000, এখন রাখতে 36,000। তাহলে টোটাল কত হলো? 56,000 টাকা। ওকে, এখন একটা বিষয় বলেন তো আমাকে, সম্পদটা আমি ক্রয় করেছি কয় টাকা দিয়ে? 1,80,000। সরি, 2023 সালে সম্পদ কত টাকা সম্পদ নিয়ে আমি ব্যবসাটা শুরু করেছি? 1,80,000 টাকা। তাহলে 1,80,000 টাকা সম্পদ থেকে এই 2023 সালে আমরা কনজিউম করে ফেলেছি কত? 36,000 টাকা। তাহলে সম্পদের ভ্যালু কি বছর শেষে
1,80,000 টাকা থেকে গেছে না, তাহলে 1,80,000 থেকে 36,000 টাকা কনজিউম করে ফেলেছি, তাহলে আর অবশিষ্ট বছর শেষে আছে কত সম্পদের? 1,44,000 টাকা। কেমনে বের করছি? 1,80,000 মাইনাস 36,000, তাহলে আর থাকে কত? 1,44,000 টাকা। এটাই হচ্ছে সম্পদের সমাপনী মূল্য। ওকে, তাহলে আমাকে 2 বছরের অবচয় সারণী তৈরি করতে বলছে, আমরা 2 বছর করে ফেলেছি, আমাদের আনসার শেষ। দেন এটার সাথে অ্যাটাচ আর একটা কি ছিল, প্রশ্ন ছিল, এটা হচ্ছে মেশিন হিসাব প্রস্তুত করো। তাহলে আমাকে মেশিন হিসাব প্রস্তুত করতে বলেছেন। সো আমরা মেশিন হিসাব মানে খতিয়ান করতে বলেছেন, আমরা একটা খতিয়ান করতে পারি। তাহলে খতিয়ানের জন্য আমরা একটা গড় নিব। তাহলে মেশিন হিসাব চলমান যে হিসাবে করবো, কারণ এটাতে টাইম কনজিউম কম হবে এবং খুবই সহজ, এখানে কোনো যুগ বিয়োগের কাজ করতে হয় না, আপ টু ডেট ব্যালেন্স অপশন বের হয়ে যায়। তাহলে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের বা ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স এন্ড ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমরা কি হিসাব করব? মেশিন হিসাব। ঠিক আছে, এখন মেশিন হিসাব মানে আমরা মেশিনের জন্য একটা খতিয়ান তৈরি করতেছি। ওকে, এখন দেখেন মেশিনটা আপনি ক্রয় করেছেন কখন? 2022 সালে 1 জুলাই। আচ্ছা, যেদিন ক্রয় করেছেন সেদিন আপনি কি জাবেদা দিয়েছেন? আপনার কাছে 2 লক্ষ টাকার মেশিন যেহেতু এসেছে, তাহলে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট করেছেন। তাহলে মেশিনকে হাইলাইট করলাম, মেশিন ডেবিট আছে, টাকাটা ডেবিটে বসাবো। তাহলে যে খতিয়ানটা তৈরি করবো মনে রাখবেন ওই হিসাবকে হাইলাইট করব। তাহলে এখানে প্রথম জাবেদা আমরা হাইলাইট করলাম মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মেশিন যেহেতু ডেবিটে আসছে, তাহলে টাকার অ্যামাউন্টটা কোথায় বসবে? ডেবিটে বসবে। কয় লক্ষ টাকা? 2 লক্ষ টাকা। তাহলে জের আগে থেকে কোনো জিরো আছে, তাহলে জের কত হবে এখন? 2 লক্ষ টাকা। এখন মেশিনের বিপরীত হিসাবের নাম কিন্তু আমরা এখানে লিখি। তাহলে মেশিনের বিপরীত হিসাবের নাম কি ছিল? নগদান হিসাব। এখন এটা আমরা দিয়েছি কখন? 2022 সালের জুলাই 1। ওকে, এখন দেখেন তো এখানে আমরা যে ইনফরমেশনগুলো কালেক্ট করেছি, এখানে দেখেন তো আর কোনো মেশিন ক্রয় করা হয়েছে কিনা? ক্রয় করা হয়নি। এই মেশিনটি কখনো বিক্রি করা হয়েছে কিনা? তাও হয়নি। তাহলে মেশিন সংক্রান্ত আর কোনো জাবেদা কি আমাদের আছে? নাই। তাহলে মেশিন সংক্রান্ত আর কোনো জাবেদা যদি না থাকে, তাহলে এটার জন্য আমাদেরকে সামনের দিকে খতিয়ানকে আগানোর প্রয়োজন আছে? নাই। একটুকে আমাদের মেশিন হিসাব প্রস্তুত হয়ে গেল। ওকে, এখন যদি আপনাকে বলেন 2 বছরের জন্য করেন, তাহলে 2 বছরের জন্য করলে আপনি কি করবেন? 2023 এখানে জাস্ট সালটা লিখে দিবেন, কারণ চলমান জের ছকে অলওয়েজ ব্যালেন্স আপ টু ডেট থাকে। তাহলে 2022 সালে সম্পদের ব্যালেন্স 2 লক্ষ টাকা, ঠিক 2023 সালেও সম্পদের ব্যালেন্স কত টাকা? 2 লক্ষ টাকা। ওকে, সো আমাদের প্রশ্নটার আনসার একটুকে শেষ। দেন এরপরের প্রশ্ন আমাদেরকে কি বলেছে আমরা একটু দেখি। বলা হচ্ছে প্রথম 2 বছরের জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। তার মানে প্রথম 2 বছরের জন্য আমাদেরকে জাবেদা দাখিলা দিতে বলেছেন। সো আমরা জাবেদা দাখিলা দিব। তাহলে জাবেদা দেওয়ার আগে আমরা এই যে সিনারিওটা একটু দেখে নিয়েছি। সো আমরা এখন জাবেদা দিতে পারি। তাহলে 1 নাম্বার 2022 সালে 1 জুলাই, যেদিন আমরা মেশিনটা ক্রয় করেছিলাম। দেখেন মেশিনটা ক্রয় করেছিলাম কত টাকা দিয়ে? 2 লক্ষ টাকা দিয়ে। তাহলে 2 লক্ষ টাকা দিয়ে যদি মেশিন ক্রয় করি, তাহলে মেশিন নামক সম্পদ আমার প্রতিষ্ঠানে বৃদ্ধি পেয়েছে। তাহলে মেশিন নামক সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তাহলে মেশিন হিসাব কি হবে? ডেবিট, 2 লক্ষ টাকা। আচ্ছা, যার কাছ থেকে মেশিন ক্রয় করেছেন সে কি আপনাকে মাগনাতে মেশিনটা দিয়ে দিয়েছে? না, বিনিময়ে আপনাকে 2 লক্ষ টাকা নগদে পরিশোধ করতে হয়েছে বা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হয়েছে। তাহলে 2 লক্ষ টাকা আপনার পকেট থেকে চলে গেছে। তাহলে নগদ টাকা আপনার জন্য কি ছিল? সম্পদ। তাহলে সম্পদ কি হয়ে গেছে? চলে গেছে। সম্পদ কমলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে নগদান হিসাব কি করব? ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট 2 লক্ষ টাকা। ওকে, ফাইন। দেন এরপরে দেখি মেশিন সংক্রান্ত আর কোনো জাবেদা আছে? নাই। এরপরে আমরা কি করেছিলাম দেখেন তো একটু করে। আমরা মেশিনের উপর অবচয় ধার্য করেছি। দেখেন 2022 সালে 31 ডিসেম্বর আমরা মেশিনের উপর 20,000 টাকা অবচয় ধার্য করেছিলাম। ঠিক আছে। আচ্ছা, অবচয় যখন ধার্য করেছেন, তাহলে অবচয় আপনার প্রতিষ্ঠান জন্য কি খরচ? তাহলে খরচ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। খরচ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তাহলে 31 ডিসেম্বর
তাহলে অবচয় খরচ বৃদ্ধি পেয়েছে, সেজন্য অবচয় হিসাব কি হবে? ডেবিট হবে। তাহলে অবচয় হিসাব ডেবিট। কত টাকা অবচয় ধার্য করেছেন? 20,000 টাকা। এখন এই অবচয়ের টাকাগুলো আপনি কি করেছেন? অবচয় সঞ্চিতি ফান্ডে জমা দিয়েছেন। ওকে, 20,000 টাকা। এখন বলেন তো অবচয় সঞ্চিতি আমাদের জন্য কেমন হিসাব? বিপরীত সম্পদ হিসাব। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। এখন বিপরীত সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 20,000 টাকা দ্বারা, তাহলে বিপরীত সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। ওকে, তাহলে আমরা লিখতে পারি অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। কত টাকা? 20,000 টাকা। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন তো, এই প্রতিষ্ঠানকে মিস্টার হুমায়ুন অবচয়কে যে অবচয় জাবেদা দিয়েছে, ঠিক আছে, এই অবচয় টাকা 20,000 টাকার অবচয়কে আয় বিবরণী থেকে আয়ের বিপরীতে অবচয়কে কি দেখায় নাই? দেখিয়েছে। তাহলে আয়ের বিপরীতে এই অবচয় নামক খরচকে দেখানোর কারণে আয় বৃদ্ধি পেয়েছে মিস্টার হুমায়ুনের নাকি হ্রাস পেয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে আয় যদি হ্রাস পায় তাহলে কি হয়? ক্রেডিট, ডেবিট হয়। তাহলে আমরা লিখতে পারি আয় সারাংশ হিসাব অথবা আয় বিবরণী হিসাব। তাহলে আয় বিবরণী হিসাব ডেবিট 20,000 টাকা। আচ্ছা, যে অবচয়টা হয়েছে এই অবচয়টা মিস্টার হুমায়ুন তার আয় বিবরণীতে আয়ের বিপরীতে দেখিয়ে দিয়েছে, আয় থেকে দিয়ে দিয়েছে খরচটা। তাহলে এই অবচয় নামক খরচটা কি আর আছে? নাই। অবচয় নামক খরচটা কি পেয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে খরচ হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে অবচয় হিসাব কি হবে? ক্রেডিট হবে। ওকে, বুঝতে পেরেছি? এখন আমাকে বলেন এটা 1 বছরের চাবেদা, তাহলে দ্বিতীয় বছরের চাবেদা দিতে হবে, তাহলে আরেকটা বছরের চাবেদা আমরা দিই। এখন 2023 সালের চাবেদা আমরা দিব। আচ্ছা বলেন তো 2023 সালে কি আমরা কোন সম্পদ ক্রয় করেছি? না। যেহেতু সম্পদ ক্রয় করিনি তাহলে সম্পদ ক্রয় বিক্রয়ের জন্য তো কোনো জাবেদা হবে না। কিন্তু 2023 সালে আমরা কি ধার্য করেছি? দেখেন, অবচয়। কত টাকা অবচয় ধার্য করেছি? 36,000 টাকা। তাহলে অবচয় নামক খরচ বৃদ্ধি পেয়েছে, তাহলে খরচ বাড়লে কি হয়? ডেবিট হয়। তাহলে আমরা লিখতে পারি 31শে ডিসেম্বর অবচয় হিসাব ডেবিট। কত টাকা? 36,000 টাকা। এখন এই অবচয়টাকে আমরা কি করেছি? এই যে অবচয় সঞ্চিতি ফান্ডে জমা দিয়েছি। তাহলে অবচয় সঞ্চিতি ফান্ডে জমা দেওয়ার কারণে পুঞ্জীবিত অবচয় বা অবচয় সঞ্চিতি ফান্ডে বিপরীত সম্পত্তি কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, বিপরীত সম্পত্তি বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট হবে। সো আমরা লিখতে পারি অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট 36,000 টাকা। এখন বলেন তো মিস্টার হুমায়ুন সাহেব 2023 সালে এই অবচয়কে 36,000 টাকা অবচয়কে কি মিস্টার হুমায়ুন সাহেবের আয় বিবরণীতে কি দেখায় নাই? দেখিয়েছে। তাহলে মিস্টার হুমায়ুন সাহেবের আয় বিবরণীতে দেখানোর কারণে অবচয়কে আয়ের বিবরণীতে প্রেজেন্ট করার কারণে তাহলে আয়ের পরিমাণ কি হয়েছে? হ্রাস পেয়েছে। ওকে, তাহলে আয়ের পরিমাণ যদি হ্রাস পায় তাহলে কি হয়? ডেবিট হয়। ওকে, তাহলে আমরা লিখতে পারি 31শে ডিসেম্বর আয় সারাংশ অথবা আয় বিবরণী, যে কোনো একটা লিখতে পারবেন। ওকে, আপনার যেটা ইচ্ছে ওটা লিখবেন। তাহলে আয় সারাংশ হিসাব ডেবিট 36,000 টাকা। এখন দেখেন তো এই অবচয়কে আয়ের বিপরীতে আয় বিবরণীতে দেখানোর কারণে আপনি তো আয় থেকে ওই অবচয়টাকে কি করে দিয়েছেন? দিয়ে দিয়েছেন। মিস্টার হুমায়ুন তার আয় যে আয় হয়েছে ওই আয় থেকে এই অবচয় নামক খরচটা কি করে দিয়েছে? দিয়ে দিয়েছে। তাহলে অবচয় নামক খরচটা কি আর আছে? নাই। তাহলে যদি না থাকে অবচয় নামক খরচটা কি পেয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে খরচ হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে আমরা লিখতে পারি অবচয় হিসাব ক্রেডিট 36,000 টাকা। ওকে, এখন দেখেন আমরা দুইটা বছরে দেখেন আমরা 2022 সালেও এই জাবেদাটা দিয়েছি, অবচয়কে ক্রেডিট করে আয় সারাংশকে ডেবিট করে। আবার 2023 সালেও সেম জাবেদাটা দিলাম। এই জাবেদাগুলো যখন দেওয়া হয় মনে রাখবেন এই জাবেদাটার নাম হচ্ছে সমাপনী জাবেদা। এটা হচ্ছে কেমন জাবেদা? সমাপনী জাবেদা। মূলত এটির কাজ হচ্ছে মুনাফা জাতীয় খরচ, এই যে মুনাফা জাতীয় খরচ বা মুনাফা জাতীয় আয় অর্থাৎ মুনাফা জাতীয় হিসাব সমূহকে বন্ধ করে দেওয়া, তাদের ব্যালেন্সকে জিরো করে দেওয়া। সেই জন্য এগুলাকে বলা হয় সমাপনী জাবেদা। তার মানে এটা অবচয় হিসাব বন্ধ করার একটি
যাবে না। সো আমাদেরকে প্রথম 2 বছরের জাবেদা দিতে বলেছেন, আমরা প্রথম 2 বছরের জাবেদা দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।